স্টুডেন্টস, গুড মর্নিং। কেয়ার সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো আমাদের গ্রাম পঞ্চায়েতের একটি ভ্যাকেন্সি আসতে চলেছে, তো যেখানে কিন্তু আমাদের বাংলা বিষয়টি রয়েছে। আজ থেকে আমরা বাংলা ক্লাস স্টার্ট করছি। তো চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, বাংলা বর্ণমালায় মাত্রার বর্ণ কয়টি? তো আমরা একটু থিওরি পার্ট জেনে নেবো। এখানে বাংলা বর্ণমালায় কিন্তু টোটাল 50টি বর্ণ রয়েছে। তো মাত্রা অনুযায়ী কিন্তু বর্ণগুলোকে টোটাল 3টে ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। দেখো, ফার্স্ট রয়েছে কিন্তু পূর্ণমাত্রার বর্ণ, ফার্স্ট রয়েছে কিন্তু পূর্ণমাত্রার বর্ণ, দ্বিতীয়ত রয়েছে কিন্তু অর্ধমাত্রার বর্ণ, এবং তৃতীয়ত যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে মাত্রাহীন বর্ণ। তৃতীয়ত মাত্রাহীন বর্ণ। তো এই পূর্ণমাত্রার বর্ণ কোনগুলো? তাহলে পূর্ণমাত্রার বর্ণগুলো কিন্তু যেটার মাথায় কিন্তু পুরো দাগ থাকবে বা পুরো মাত্রা থাকবে, পুরো মাত্রা থাকবে বা পুরো দাগ থাকবে, সেটা কিন্তু আমরা পূর্ণমাত্রা বর্ণ দিব। তো এখানে অপশন গুলো দেখো, তাহলে ফার্স্ট রয়েছে যে 32টি, অপশন এ। তো এটাই কিন্তু হচ্ছে সঠিক বাংলা পূর্ণমাত্রার সংখ্যা, কিন্তু টোটাল রয়েছে 32, অপশন এ। তো 32টার মধ্যে কি রয়েছে কিন্তু স্বরবর্ণের সংখ্যা রয়েছে কিন্তু 6টি, এবং ব্যঞ্জন বর্ণ এখানে রয়েছে কিন্তু টোটাল 26টি। তো কত বললাম? স্বরবর্ণের সংখ্যা রয়েছে কিন্তু 6টি, এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা রয়েছে কিন্তু টোটাল 26টি। তো এই টোটাল কিন্তু হচ্ছে 32টি। তো নেক্সট দেখা আছে 39টি। এটি কিন্তু হচ্ছে ব্যঞ্জন বর্ণের টোটাল সংখ্যা হচ্ছে 39টি রয়েছে। নেক্সট দেখা আছে 8টি। তো 8টি হচ্ছে কিন্তু অর্ধমাত্রার বর্ণের সংখ্যা, 8টি রয়েছে। তো এর মধ্যেও রয়েছে কিন্তু 8টি স্বরবর্ণ আছে, 8টি কিন্তু স্বরবর্ণ রয়েছে, এবং বাকি 7টি কিন্তু রয়েছে ব্যঞ্জন বর্ণ। তো এই টোটাল মিলে কিন্তু হচ্ছে 8টি। নেক্সট দেখা আছে 10টি। তো এটি কিন্তু মাত্রাহীন বর্ণের সংখ্যা, যেখানে কিন্তু স্বরবর্ণের সংখ্যা রয়েছে 4টি, আর ব্যঞ্জন বর্ণ সেখানে কিন্তু টোটাল আছে 6টি। তো এই টোটাল মিলে হচ্ছে কিন্তু 10টি। চলো, তো নেক্সট কোশ্চেন দেখে নেবো। নব্যবিধান ও সপ্তবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? তো ফার্স্ট অপশন কি আছে দেখো, আমরা এখানে একটি থিওরি অংশ জেনে নেব তার আগে। তো ব্যাকরণের যে অংশে ধ্বনি, বর্ণ এছাড়া উচ্চারণ পরিবর্তন এবং বিন্যাস পদ্ধতি, যেমন ধরো সেখানে রয়েছে সন্ধি আছে বা নব্যবিধান রয়েছে, শব্দবিধান রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা হয় যে পার্টি ব্যাকরণে, তাকে কিন্তু বলা হয় ধ্বনিতত্ত্ব। তো নব্যবিধান আর শব্দবিধান কিন্তু মূলত বর্ণ বা ধ্বনির ব্যবহারের দিক থেকে। তো এখানে আমরা অপশন দেখে নেবো, তাহলে ফার্স্ট অপশন কি আছে? ধ্বনিতত্ত্ব। তো আমি আগেই বললাম সেটা ধ্বনিতত্ত্বের মূলত অন্তর্গত বলে তাকে আমরা নব্যবিধান বা শব্দবিধানের অন্তর্গত করতে পারছি। তো এখানে হচ্ছে মূর্ধন্য, ধ্বনিতত্ত্বে কিন্তু হচ্ছে ন, মূর্ধন্য, এবং হচ্ছে কিন্তু পেট কাটা মধ্যমশ্রী। তো ন এবং স হচ্ছে কিন্তু ধ্বনির একটি লিখিত রূপ বা পদ। তো অপশন এ তাহলে কারেক্ট আনসার হতে যাচ্ছে। নেক্সট দেখো আছে রূপতত্ত্বে, অপশন বি। তো রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব কিন্তু গঠন, পদ, উপসর্গ এছাড়া যে পদ, পদ বিভক্তি আছে বা প্রত্যয় আছে বা সমাস রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা হয় কিন্তু রূপতত্ত্বে। নেক্সট আছে দেখো বাক্যতত্ত্ব। তো বাক্যতত্ত্বের মধ্যে কিন্তু রয়েছে বাক্যের গঠন, বাক্যের পরিবর্তন বা বাক্য সম্পর্কিত বিষয়গুলো রয়েছে বাক্যতত্ত্বে। নেক্সট অর্থতত্ত্বে তাহলে কি আছে? অর্থতত্ত্বে কিন্তু রয়েছে অর্থ, সমার্থক শব্দ বা বিপরীত শব্দ ইত্যাদি নিয়ে কিন্তু অর্থতত্ত্বে আলোচনা করা হয়েছে। চলো, তো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন বানানটি শুদ্ধ? তো ফার্স্টেই দেখো রয়েছে মুমূর্ষ, প্রত্যেকটাই দেখো মুমূর্ষ আছে। এখানে কিন্তু মুমূর্ষ বানানে মনে রাখার জন্য তোমাদের একটা কৌশল আমি বলে দিয়েছি। প্রথমেই মনে রাখবে রস্যু, তারপর মনে রাখবে দীর্ঘ, তারপরে কিন্তু মনে রাখবে আবার রস্যু। তো এটি কিন্তু মুমূর্ষ বানানে মনে রাখার একটি কৌশল। তো এটা দেখো ফার্স্টে আছে ময় রস্যু, নেক্সট দেখো ময় দীর্ঘ, এবং পরে দেখো আবার এটার মধ্যে ছয় রস্যু আছে। তো অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে তাহলে কারেক্ট আছে মুমূর্ষ বানান। চলো, তো নেক্সট কোশ্চেন দেখো, পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তো ফার্স্টে আমরা একটু থিওরি জেনে নেব। স্বরসন্ধি, যেটা স্বরসন্ধি নিয়ম অনুযায়ী কিন্তু রস্যইকার, কি বললাম না, স্বরসন্ধিতে কিন্তু রস্যইকার এবং দীর্ঘইকার, রস্যই হতে পারে বা দীর্ঘইকারও হতে পারে। তো এই রস্যই বা দীর্ঘকারের পর কিংবা যদি শুধু দীর্ঘকার থাকে, তো এটার পর উভয় মিলে কিন্তু সেখানে সন্ধি হলে দীর্ঘকারে পরিণত হয়, অর্থাৎ দীর্ঘিতে পরিণত হয়। এবার তার যদি পূর্বে ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়, অর্থাৎ এই রস্যই বা দীর্ঘের পূর্বে আগে যদি কোনো ব্যঞ্জন বর্ণ যুক্ত থাকে, পরিশেষে যেহেতু এখানে রয়েছে কি ইকার রয়েছে, দেখো এখানে যেহেতু রস্যইকার মানে ইকার রয়েছে, এবং পরবর্তী দেখো আছে ইক্ষা। তো এখানেও দেখো রয়েছে রস্যই। তো আমি কি বললাম, রস্যই বা দীর্ঘ
যে কোনো একটা হবে। তো এখানে দেখো দুটোই রশ্মিক আছে, তো এটা হচ্ছে না, অপশন এ হচ্ছে না। নেক্সট দেখো আছে অপশন বি কি আছে, প্রথম আছে দীর্ঘি, তো তাহলে এটাও হবে না। প্রথম আমাদের অপশন সি কি আছে রশ্মি, নেক্সট দেখো আছে দীর্ঘ, তাহলে অপশন সি হবে কিন্তু সঠিক উত্তর। যে রশ্মিকার এবং দীর্ঘিকার উভয়ে মিলে কিন্তু দীর্ঘকারে পরিণত হচ্ছে বললাম। তাহলে রয় দীর্ঘি আছে, এটা কিন্তু রশ্মি আর দীর্ঘিকার মিলে যুক্ত হয়ে রয় দীর্ঘিতে পরিণত হয়ে পরীক্ষা শব্দ হচ্ছে। তো অপশন ডিও কিন্তু তাহলে সঠিক নয়। চলো তো নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রভাব শব্দে প্র উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে কিন্তু উপসর্গ হচ্ছে নতুন শব্দ গঠন করে, এবং নতুন শব্দ যেহেতু গঠন হচ্ছে সেখানে অর্থের পরিবর্তন ঘটবে। তো এখানে প্র উপসর্গ দেখো আমাদের কি দিয়েছে না, প্র উপসর্গ। তো এই উপসর্গটি কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন প্রকৃষ্ট অর্থে বা আদিসূচ্য অর্থে, খ্যাতি অর্থে ব্যবহার করা যায়। এবং ভাব এর শব্দ কি হয়, ভাবের সাথে কিন্তু প্র যুক্ত হয়ে প্রভাব গঠিত হয়েছে, যা বিশেষ অর্থে কিন্তু সেখানে প্রকৃষ্ট শব্দ প্রকাশ করছে। তো ফার্স্ট অপশন আমাদের যেহেতু সম্ভব আছে, এটি হচ্ছে না। নেক্সট দেখা আছে প্রকৃষ্ট, অপশন বি তাহলে হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখা আছে অভাব, অপশন সি। তো অভাব অর্থে কিন্তু নি বা অ উপসর্গ বেশি বসে। তো অভাব অর্থে আমি কি বললাম তাহলে, অভাব এখানে কিন্তু নি উপসর্গ বসে, এবং এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ উপসর্গ ব্যবহার করে। লাস্ট দেখা হচ্ছে আতিশয্য। তো আতিশয্য মানে কিন্তু এর অর্থ হচ্ছে অতিরিক্ততা বোঝায়, যেমন কিন্তু প্রবল এর অর্থেও যেমন এ রয়েছে, যেমন এ রয়েছে প্রবলে, বা প্র শব্দ কিন্তু ব্যবহার করা হয়, তো এগুলো কিন্তু আতিশয্য এর অর্থে বসেছে। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, নীল পদ্ম কোন সমাসের উদাহরণ। দেখো তো যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন শব্দে সমাস হয় এবং পরপদে অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কিন্তু কর্মধারয় সমাস বলে। যেমন কি দিয়েছে আমাদের নীল পদ্ম প্রশ্ন। নীল পদ্মকে যদি আমরা সেখানে ব্যাসবাক্য ভেঙে থাকি, তো সেখানে কিন্তু নীল যে পদ্ম পাচ্ছি, অর্থাৎ নীল হচ্ছে বিশেষণ। দেখো নীল যে পদ্ম পাচ্ছি, তো এখানে কিন্তু হচ্ছে নীল হচ্ছে বিশেষণ পদ হচ্ছে, কি বললাম নীল এটি কিন্তু বিশেষণ পদ হচ্ছে। এবং পদ্ম কি রয়েছে, দেখো নেক্সট যে আছে পদ্ম, তো পদ্ম কি রয়েছে, পদ্ম কিন্তু একটি বিশেষ্য পদ, পদ্ম কিন্তু বিশেষ্য পদ। তো বিশেষ্য এবং বিশেষণ এই দুটো পদই পাচ্ছি আমরা ব্যাসবাক্য সম্প্রসারণ করলে। এটি কিন্তু নীল যে পদ্ম হচ্ছে, তো এটি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কর্মধারয় সমাস, অপশন বি। তো ফার্স্ট দেখো আছে কি দ্বিগু সমাস, অপশন এ। তো দ্বিগু সমাসে কিন্তু সংখ্যাবাচক শব্দ থাকে, যেমন সেখানে দেবান্তর আমরা বলতে পারি। নেক্সট দেখো আছে বহুব্রীহি সমাস। তো বহুব্রীহি সমাসে কিন্তু সমস্যমান পদগুলোর কোনটি অর্থ না বুঝিয়ে সেখানে কোনো অর্থ বোঝায়, যেমন সেখানে নীলকণ্ঠ আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। আর লাস্ট অপশন আছে দেখো তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাসে কিন্তু পূর্ব পদের বিভক্তি লোপ পায়, যেমন ধরো দুঃখকে প্রাপ্ত যদি বলি তাহলে কিন্তু হবে এখানে দুঃখ প্রাপ্ত। তো দুঃখ প্রাপ্ত কিন্তু ব্যাসবাক্য বাংলা হচ্ছে দুঃখকে প্রাপ্ত। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেবো। নেক্সট দেখো সে কোন ধরনের পদ। দেখো কোশ্চেন নাম্বার 7, সে কোন ধরনের পদ। তো বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে আমরা সর্বনাম পদ বলে থাকি। তো সে কিন্তু হচ্ছে কোন নামের পরিবর্তে ব্যবহার করা, তো সে হচ্ছে একটি সর্বনাম পদ, তাহলে তো অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু তাহলে কারেক্ট আছে। যেহেতু সে একটি ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম কিন্তু হতে পারে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো বিশেষ্য পদ, অপশন এ। তো বিশেষ্য কিন্তু কোনো কিছু নাম বোঝায়, যেমন রহিম বলতে পারি, বা যে কোনো জায়গার নাম যেমন কলকাতা ঢাকা বলতে পারি, এগুলো কিন্তু বিশেষ্য পদ। তো নেক্সট হচ্ছে বিশেষণ পদ। বিশেষণ পদ বলতে বোঝায় কিন্তু যে পদের দ্বারা বিশেষ্য পদে কোনো দোষ গুণ অবস্থা বা সংখ্যা পরিমাণ বোঝায়, তাকে কিন্তু বিশেষণ পদ বলা হয়, যেমন ভালো খারাপ, এগুলো কিন্তু বিশেষণ পদে বলা হয়। নেক্সট দেখো লাস্ট অপশন হচ্ছে অব্যয় পদ। তো অব্যয় পদ কিন্তু হচ্ছে কোনো পরিবর্তনই হয় না, যে পদে কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না তাকে কিন্তু অব্যয় পদ বলা হয়।
তো অব্যয় পদের উদাহরণ বলতে কিন্তু আমরা বলতে পারি এবং, ও, তথাস্তু, যদিও বা তথাপি, এগুলো কিন্তু অব্যয় পদের উদাহরণ হিসেবে ধরতে পারি। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেব। কোকিল শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? বাংলা ভাষায় পুংলিঙ্গ শব্দের শেষে কিন্তু আ, দীর্ঘ এবং নয় দীর্ঘ ব্যবহার করা। পুংলিঙ্গ কি ব্যবহার করা হয় বললাম? আ, দীর্ঘ, নয় দীর্ঘ কিন্তু ব্যবহার করা। এগুলো কিন্তু একটা প্রত্যয়জাত শব্দ। এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ গঠন করা হয়। এবং আকারান্ত বা আকারান্ত পুংলিঙ্গ শব্দের শেষে কিন্তু আ প্রত্যয় যুক্ত হয়। আকারান্ত শেষে কি যুক্ত হয় বললাম না? আ প্রত্যয় কিন্তু যুক্ত হয়। তো এখানে দেখো ফার্স্ট হচ্ছে কোকিলা। তো আমি কি বললাম? লাস্টে আ প্রত্যয় যুক্ত হবে, তো লয়ে আ যুক্ত আছে। অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু, তাহলে সঠিক উত্তর কোকিলের স্ত্রীলিঙ্গ হচ্ছে কোকিলা। নেক্সট লাইন আছে কোকিল। তো কোকিল শব্দের সাথে দীর্ঘ প্রত্যয় কিন্তু কখনোই যুক্ত হয় না, তো এটি কিন্তু কারেক্ট নয়। নেক্সট আছে দেখো মাদি কোকিল, অপশন সি। তো কিছু 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 পশু পাখির ক্ষেত্রে কিন্তু মাদি বা মর্দা বসে থাকে, কিন্তু কোকিলের কিন্তু যেহেতু এই নির্দিষ্ট রূপ রয়েছে কোকিলা, তাই মাদি কোকিল কিন্তু সঠিক হচ্ছে না। নেক্সট দেখো সূর্য পূর্ব দিকে ওঠে, এটি কোন কালের উদাহরণ? যে কাজ বর্তমানে বোঝায় বা সাধারণভাবে করে তাকে আমরা কিন্তু চিরন্তন সত্য বোঝাই বা অভ্যাসগত কাজ বলে থাকি, তাকে কিন্তু সাধারণ বর্তমান কাল বলা হয়। তো সূর্য যেহেতু পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য, না অতীতকাল থেকে উঠে আসছে এবং বর্তমানেও সূর্য উঠছে এবং ভবিষ্যতে সূর্য পূর্ব দিকেই উঠবে। তো এটি কিন্তু একটি চিরন্তন সত্য কাজ বোঝাচ্ছে। তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তাহলে সাধারণ বর্তমান, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। তো ফার্স্ট দেখো রয়েছে ঘটমান বর্তমান, অপশন এ, যে কাজ বর্তমানে ঘটে চলেছে। যদি এখানে থাকতো যে সূর্য উঠছে, যদি ঘটমান বর্তমান মানে বোঝাচ্ছে, যদি উঠছে বোঝায়, অর্থাৎ বর্তমানে যে কাজ চলছে তাকে কিন্তু বলছে ঘটমান বর্তমান। নেক্সট টাইম হচ্ছে পুরাঘটিত বর্তমান। তো এর অর্থ কি? পুরাঘটিত মানে যে কাজ এই মাত্র শেষ হয়েছে। যদি এখানে থাকতো যে সূর্য পূর্ব দিকে উঠেছে, যদি বলতো উঠেছে, তাহলে ওটা হয়ে গেছে, অর্থাৎ একটু আগেই সম্পন্ন হয়েছে, এরকম বোঝালে কিন্তু পুরাঘটিত বর্তমান হবে। এন্ড নেক্সট লেখা আছে নিত্যবৃত্ত অতীত। তো অতীতের কোনো নিয়মিত অভ্যাসগত কাজকে বোঝায় কিন্তু নিত্যবৃত্ত অতীত। যেমন সূর্য রোজ উঠতো, যদি এটা থাকতো যে সূর্য রোজ উঠতো, তাহলে কিন্তু এটা হতো নিত্যবৃত্ত অতীত, অর্থাৎ অতীতকালে কোনো কাজ প্রতিদিন বা প্রতিনিয়ত চলতে থাকলে তাকে নিত্যবৃত্ত অতীত বলা। চলো তো নেক্সট কোশ্চেন দেখো। তিলে তৈল হয়, তিলে কোন কারকে কোন বিভক্তি? তো যা থেকে কিছু উৎপন্ন জাত বা বিকৃত লিখিত মৃত হয় বা রক্ষিত হয় তাকে কিন্তু অপাদান কারক বলে। যেমন তিল থেকে তেল, তো এটা কোনো কিছু থেকে আসছে বা হইতে থেকে আসছে, এটি কিন্তু সেহেতু অপাদান কারক হয়ে যাচ্ছে। তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তাহলে অপশন এ, অপাদান কারকে কিন্তু সপ্তমী বিভক্তি হয়ে থাকে। তো নেক্সট দেখো আছে অধিকরণ কারকে সপ্তমী। যদি বলা হতো যে তিলে তেল আছে, তাহলে কোনো কিছু একটা জায়গায় বোঝাতো, স্থান বোঝাতো যে কোথাও আছে, এরকম বোঝানো বলে কিন্তু অধিকরণ কারক বলা হয়। অর্থাৎ অধিকরণ কারক কিন্তু সেখানে বইতে থেকে নয়, সেটা কোনো জায়গা, কাল, স্থান, পাত্র বোঝালে কিন্তু অধিকরণ কারক সম্পন্ন হয়ে থাকে। নেক্সট হচ্ছে কর্মে সপ্তমী বিভক্তি। তো কর্ম কাকে বলে? তাহলে যাকে আশ্রয় করে কিন্তু কর্তা কোনো কিছু কাজ করে থাকে তাকে কর্মকারক বলা হয়। নেক্সট হচ্ছে কর্তায় সপ্তমী বিভক্তি। কর্তায় হচ্ছে যে কোনো কাজ সম্পন্ন করছে যে ব্যক্তি, তাকে কিন্তু কর্তা বলা হচ্ছে, অর্থাৎ কর্তৃকারক হচ্ছে। চলো তো নেক্সট কোশ্চেন। যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিত ক্রিয়া থাকে তাকে কি বলে? তো গঠন অনুযায়ী কিন্তু বাক্য হচ্ছে তিন প্রকার। বাক্যকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? গঠন অনুযায়ী কিন্তু বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়। কি কি? প্রথম হচ্ছে কিন্তু আমরা বলে থাকি যে সরল বাক্য, প্রথম পর্যায়ে কিন্তু বলে থাকি সরল বাক্য, দ্বিতীয়ত কিন্তু বলে থাকি জটিল বাক্য এবং তৃতীয়ত কিন্তু বলে থাকি যৌগিক বাক্য। তো এই তিন ভাগে বাক্যকে ভাগ করা হয়। যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য, যেমন কর্তা থাকবে এবং একটি মাত্র বিধেয় থাকবে, অর্থাৎ কর্তা সম্পর্কে যা কিছু বলা হবে তাকে কিন্তু কি বলা হচ্ছে না সরল বাক্য বলা হচ্ছে। অর্থাৎ একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকবে, সেটা কিন্তু সরল বাক্যের অন্তর্ভুক্ত হবে। তো সরল বাক্য আছে দেখো অপশন ডি। তাহলে সরল বাক্য হয়ে যাচ্ছে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকছে। তো ফার্স্ট দেখো আছে মিশ্র বাক্য। এটি কি হচ্ছে? মিশ্র বা জটিল বাক্যে কিন্তু একটি প্রধান খণ্ডবাক্য থাকে এবং এক বা একাধিক কিন্তু আশ্রিত খণ্ডবাক্যের মিশ্রণে গঠিত হয়, এটি মিশ্র বাক্য।
নেক্সট দেখো আছে জটিল বাক্য। তো এখানে জটিল বাক্য কিন্তু মিশ্র বাক্যেরই অপর নাম হচ্ছে জটিল বাক্য। নেক্সট হচ্ছে দেখো যৌগিক বাক্য। তো দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হলে তাকে কিন্তু যৌগিক বাক্য বলা হয়। অর্থাৎ দুটো জটিল বাক্য গঠিত হতে পারে বা দুটো সরল বাক্য কিন্তু সংযুক্ত হতে পারে যৌগিক বাক্যের মধ্যে। তো যৌগিক বাক্য কি কি পদ দ্বারা সংযুক্ত হতে পারে? ও দিয়ে হতে পারে, এবং দিয়ে হতে পারে, কিন্তু দিয়ে হতে পারে। এগুলো কিন্তু যৌগিক বাক্য দ্বারা সংযোজন করা হয়। চলো তো নেক্সট কোশ্চেন থেকে নাও। বিদ্যাকে সকলে আদর করে, এর কর্মবাচ্য কোনটি? তো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের নিয়ম হচ্ছে কিন্তু কর্তায় তৃতীয় বিভক্তি যুক্ত হয়। তা তৃতীয় বিভক্তি কোনগুলো বোঝায়? এটা দ্বারা দিয়ে বোঝায়, দিয়ে বোঝায়, এগুলো দিয়ে কিন্তু তৃতীয় বিভক্তি সম্পন্ন হয়। তো কর্মের প্রথমা বা শূন্য বিভক্তি হয় এবং ক্রিয়াপদ কিন্তু কর্মের অনুসারী রূপে ব্যবহৃত। তো এখানে তাহলে বিদ্যার দ্বারা আবৃত হয়, তা দ্বারা আমরা পাচ্ছি, তো আমি আগেই বললাম দ্বারা বা দিয়া দ্বারা সম্পন্ন। তো এখানে তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা কিন্তু কর্তা সফলে রয়েছে, কর্তা কি হচ্ছে না সফলে দ্বারা আছে। তো এখানে কিন্তু কর্ম বিদ্যানকে রয়েছে এবং বিদ্যান ক্রিয়া করে আদর করে তাই আবৃত হয়েছে। তো নেক্সট দেখো আছে বিদ্যান সকলে আদর করে, এটি কিন্তু বাচ্য পরিবর্তনের কোনো নিয়মই অনুসরিত হয়নি এখানে। নেক্সট দেখো বিদ্যানকে সবার আদর করতে হয়, অপশন সি আছে যে। তো এটিও কিন্তু ভাববাচ্যের মতো শুনতে মনে হচ্ছে। নেক্সট লাস্ট অপশন দেখো বিদ্যানকে আদৃত সকলের দ্বারা, তো এটা কিন্তু পদবিন্যাসের দিক থেকে সঠিক হচ্ছে না। নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যক্ষ উক্তিতে আগামীকাল থাকলে পরবর্তীতে কি হয়? তো উক্তি পরিবর্তনের সময় কিন্তু এখানে নৈকট্য সূচক শব্দগুলো দূরত্ব সূচক শব্দে কিন্তু ব্যবহৃত হয়। যেমন কি হচ্ছে, এখানে পূর্ব দিক বোঝাচ্ছে, আর এটা আমাদের কি বলেছে আগামীকাল ক্ষেত্রে পরোক্ষ উক্তিতে কি হয়, পরোক্ষ উক্তিতে কিন্তু পরের দিনকে বোঝায়। অর্থাৎ অপশন বি হবে কিন্তু কারেক্ট আনসার। কেমন হবে? আগামীকাল কিন্তু আগামীকাল থেকে পরের দিন, অর্থাৎ কিন্তু তার পরের দিন বোঝাচ্ছে নেক্সট। তো পরদিন অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। তো ফার্স্ট দেখো আছে পূর্ব দিন, এটি কিন্তু গতকাল থাকলে পূর্ব দিন বা আগের দিন হয়ে থাকে। নেক্সট দেখো আছে সেদিন, অপশন সি, তো আজ থাকলে কিন্তু সেদিন বুঝিয়ে। নেক্সট কোশ্চেন, যা কষ্টে লাভ করা যায় এক কথায় কি হবে? তো বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশের কিন্তু একটি নির্দিষ্ট রূপ থাকে। যেমন যা কষ্টে লাভ লাভ করা যায় এটি কিন্তু হয়ে যাবে দুর্লভ, তাহলে অপশন এ হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। নেক্সট আছে দেখো সুকঠিন, তো এটি কিন্তু খুব কঠিন বোঝায়, এরকম বোঝালে সুকঠিন হবে। নেক্সট দুষ্প্রাপ্য, যা পাওয়া কঠিন, এরকম বোঝালে দুষ্প্রাপ্য হবে। আর দুর্জেয় হচ্ছে যা কষ্টে জয় করা যায় তাকে কিন্তু দুর্জেয় করা হচ্ছে। চলো তো নেক্সট দেখো, আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? তো বাগধারা শব্দের আক্ষরিক অর্থ না বুঝিয়ে বিশেষ কিছু অর্থ কিন্তু প্রকাশ করে। আকাশে এখনো কুসুম বা ফুল ফোটে, তাই এটি কিন্তু একটি অবাস্তব বা অলিক কল্পনা। তো ফার্স্ট তাহলে কি আছে অসম্ভব কল্পনা, এটি তাহলে হচ্ছে না। আকাশের ফুলও হচ্ছে না। নেক্সট দেখো আছে অলিক স্বপ্ন বা অলিক কল্পনা, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এটি সব থেকে সঠিক বা প্রচলিত অর্থে কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট দেখো অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি? তো এখানে কিন্তু সমার্থক শব্দ নয়, কোনটি তা জানতে চাওয়া হয়েছে। তো এখানে কিন্তু অগ্নি শব্দের সমার্থক শব্দ হয়ে যাচ্ছে অনিল, অর্থাৎ অপশন ডি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। কারণ অনেক শব্দের অর্থ কিন্তু বাতাস, অগ্নি নয়। তো ফার্স্ট দেখো আছে অনর, অপশন এ, এটি কিন্তু অগ্নির একটি সমার্থক শব্দ। নেক্সট দেখো আছে কর্মীয় কিন্তু অগ্নির সমার্থক শব্দ, আর পাবক কিন্তু হচ্ছে অগ্নির একটি সমার্থক শব্দ। নেক্সট কোশ্চেন, অদিতি শব্দের অর্থ কি? তো শব্দের সঠিক অর্থ কিন্তু জানা প্রয়োজন হয়। তো অদিতি শব্দের সঠিক অর্থ কিন্তু রয়েছে পৃথিবী বা ধরিত্রী বোঝায়, তো অপশন এ হচ্ছে কিন্তু তাহলে কারেক্ট আনসার। নেক্সট দেখো আছে আকাশ, অপশন বি, আকাশ হচ্ছে সমার্থক শব্দ রয়েছে কিন্তু গগন বা অম্বর। নেক্সট দেখো আছে সূর্য, সূর্য কিন্তু সমার্থক রবি রয়েছে বা তপন বলা যেতে পারে। নেক্সট দেখো চাঁদ কিন্তু কোনো অপশনে আসছে না। নেক্সট কোশ্চেন দেখো, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা কে? তো এটি কিন্তু বাংলা সাহিত্যের একটি ইতিহাস বিষয়ক প্রশ্ন রয়েছে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তিনি কিন্তু এই কাব্যগ্রন্থ লিখে 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো ফার্স্ট দেখো আছে কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু তার বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে অগ্নিবীণা। নেক্সট দেখো আছে জীবনানন্দ দাশ, তার বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে কিন্তু বনলতা সেন। আর জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ রয়েছে কিন্তু নকশিকাঁথার পাত।
নেক্সট কোশ্চেন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে কিন্তু চর্যাপদ। বাংলা সাহিত্যে সেহেতু কিন্তু চর্যাপদ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি। এটি কিন্তু 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে কিন্তু এটি আবিষ্কার করেছে। কত সালে বললাম? 1907 সালে কিন্তু এটি আবিষ্কার হয়েছে। ফার্স্ট লেখা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এটি কিন্তু মধ্যযুগের একটি আদি নিদর্শন। নেক্সট লেখা হচ্ছে বৈষ্ণব পদাবলী, এটি মধ্যযুগের একটি রচনা। আর মনুষ্যযুগের কিন্তু মধ্যযুগের মঙ্গল কাব্যের অন্তর্গত। নেক্সট দেখো, নিচে কোনটি উষ্মবর্ণ? তো যে ধ্বনিগুলো উচ্চারণের সময় নিঃশ্বাস বায়ু সব থেকে বেশি সময় ধরে রাখা যায় বা শীষ দেওয়ার মতো আওয়াজ হয় তাকে কিন্তু উষ্মধ্বনি বা শীষ ধ্বনি বলা হয়ে থাকে। তো এরকম বর্ণ রয়েছে কিন্তু তালব্য, পেট কাটা মধ্যম স, এগুলোকে কিন্তু উষ্মবর্ণ বলা হয়। দন্তের স বা হকেও কিন্তু উষ্মবর্ণ বলা হয়। তো এগুলোর মধ্যে কিন্তু তালব্য অপশন সি হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর। তো ফার্স্ট লেখা রয়েছে ক, অপশন এ, এটি কিন্তু গল্প ও স্পর্শবর্ণী বর্ণ রয়েছে। নেক্সট লেখা চ, এটি কিন্তু তালব্য বর্ণ বা স্পর্শধ্বনি বলা হয়। এন্ড লাস্ট লেখা আছে ক, এটি কিন্তু ওষ্ঠ ও স্পর্শধ্বনির অন্তর্গত। দেখো, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আমার তোমাদের সাথে দেখা হবে। তোমরা প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো এবং প্রত্যেকে প্রিপারেশন নাও। চলো, তো আজকের মতো এই পর্যন্তই, বাই।